আজকে আমাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান। সে কখন থেকে রেডি হয়ে বসে আছি। বসে, বসে আমার সেই অনাকাঙ্ক্ষিত বিয়ের কথাটা ভাবছিলাম। আর সেই না চাইতে হয়ে যাওয়া স্বামীর কথাটা ভাবতেছিলাম। তো যাই হোক, জুই এখনও রেডি হচ্ছে। ওর আশায় আমি বসে, বসে কত কিছু চিন্তা ভাবনা করে ফেললাম। আরও ৩ বছর পেছনের সব কিছু ভেবে ফেললাম। অথচ ওর রেডি হওয়া হচ্ছে না। তো ওকে খুব বারবার বলতেছিলাম, "তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর।" কিন্তু সে ম্যাডাম তো সাজা নিয়ে খুব ব্যস্ত। বাই দ্য ওয়ে, জুই হচ্ছে আমার চাচাতো বোন। তো আমরা হচ্ছে ২ জন প্রতিদিন একসাথে কলেজে যাই। আমরা ২ জন আরিফ ভাইয়ের বাইকে করে যাই। বাট আজকে যেহেতু আমরা ২ জন শাড়ি পরেছি, নবীনবরণে আমাদের কলেজের থিম ছিল যে এরকম মেয়েরা হচ্ছে সবুজ শাড়ি পরবে আর ছেলেরা হচ্ছে লাল পাঞ্জাবি পরবে। তো আমরা ২ জন শাড়ি পরছি, জামদানি শাড়ি পরছি। তখন হচ্ছে ভাইয়ের সাথে বাইকে কীভাবে উঠবো, ২ জন শাড়ি পরে একটু আনকমফোর্টেবল হয়ে যাবো। এইজন্য হচ্ছে আমরা ২ জন রিক্সা নিয়ে কলেজে চলে গেলাম। তো কলেজ যেতে, যেতে বুঝতে পারলাম যে আমরা অনেক লেট হয়ে গেছি। কারণ যাদের অপেক্ষায় হচ্ছে এই অনুষ্ঠানটা আরও ২ মাস আগেই হয়ে যেত, আমাদের ক্লাস শুরু হয়ে গেছে অনেক দিন আগেই। কিন্তু এই কলেজের যারা ফাউন্ডার তাদের সময় হচ্ছিল না আসার জন্য। তো সেই কারণে হচ্ছে এই নবীনবরণ অনুষ্ঠানটা পেছানো হয়েছে। তো দেখলাম আমরা আস্তে, আস্তে ভিআইপিদের গাড়িও চলে আসছে। তো আমরা বুঝতে পারলাম কলেজে আসার পরে যে আমরা বেশ লেট করে আসছি। তো যাই হোক, যেহেতু লেট করে আসছি আমাদের তো বসতে হবে, সবার পেছনের সারিতে গিয়ে বসলাম। বসার পরে যখন দেখলাম যে কলেজের যারা ফাউন্ডার, তো তারা হচ্ছে স্টেজে আসতেছে। তো একজন লোক ছিল একদমই বৃদ্ধ। সে বৃদ্ধই বলা চলে, সাদা চুল দাড়ি সব পাকা তার একদম। আর আরেকজন লোক ছিল অর্ধবয়স্ক, মোটামুটি ৬০ বছরের মতো হবে তার বয়স, দেখতে বোঝা যায়। আরেকজন ছিল একটা যুবক ছিল, সে দেখতে ভীষণ সুদর্শন। তাকে দেখে তো আমি হাঁ হয়ে তাকায় আছিলাম যে আমি যদি আজকে বিবাহিত না হইতাম তাহলে আমিও তার উপর একটু ক্রাশ খেয়ে ফেলতাম, এরকম। তো এই জন্যই হয়তোবা শুনতেছিলাম কলেজের যে সিনিয়র আপুদের কাছে যে এরকম আসবে ফাউন্ডারদের মধ্যে যেই স্যার, উনি হচ্ছে এত সুন্দর, ওনার জন্য সবাই ওয়েট করতেছিল। তো যাই হোক, তাকে করতেই পারে, সুন্দরী মেয়েরা সুন্দর ছেলেদের জন্য অপেক্ষা করবে, এটাই স্বাভাবিক। তো এরকম এগুলো ভাবতে ভাবতে এক সময় দেখলাম জুই আমাকে ডাকতেছে, সে ওয়াশরুমে যাবে। এখন কেমন লাগে, সে বাসায় আমাকে কতক্ষণ জ্বালাইলো, তার জন্য বসে থাকলাম, এখন আবার সে ওয়াশরুমে যাবে। তো আমি বললাম, বাসা থেকে করে আসতে পারলা না? তো সে আমাকে বলতেছে যে আমি হচ্ছে সাজতে বলছিলাম যে সাজগোজ শেষ হলে তারপরে যাবো, বাট তাড়াহুড়ায় মনে নেই। তো কী আর করার, সব তারপরে জুইয়ের সাথে গেলাম ওয়াশরুমে। তো ওখানে জুইয়ের ব্যাগ ফোন হাতে নিয়ে আমি দাঁড়ায় আছি জুই ওয়াশরুমের ভেতরে। তো হঠাৎই ভারী কণ্ঠে কারো শুনতে পেলাম যে আমাকে ডাকতেছে যে, "এই মেয়ে শোনো।" তো পেছন দিকে তাকানোর পরে দেখলাম যে আমাদের ম্যাডাম। তো ম্যাডাম আমাকে বলল যে, "এই ফাইলগুলো নিয়ে তুমি হচ্ছে যে প্রিন্সিপাল স্যারের রুমে দিয়ে আসবা, যেখানে ফাউন্ডার স্যারেরা আছে ওইখানে।" তো আমি বললাম, "মিস আমি যাবো?" বলল, "হ্যাঁ তুমি যাও, তোমার ব্যাগ আর ফোন এগুলো আমার কাছে রেখে যাও।" তো ঠিক আছে, মিসের কাছে দিয়ে তারপরে আমি চলে গেলাম ফাউন্ডার স্যারদের রুমে। তো ওইখানে যাওয়ার পরে গিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে নক করলাম, জিজ্ঞেস করলাম, "স্যার আমি আসবো?" তো স্যার বলল, "আসো।" তো বললাম যে, "সুলতানা ম্যাডাম ফাইল পাঠাইছে।" বলল, "তাহলে ফাইলগুলো হচ্ছে ওই স্যারের কাছে দাও।" তো আমি যখন তার কাছে ফাইলটা দিতে গেলাম, ওই যুবকটার কথা বলল যে আসছিল। তখন আমি তাকে দেখে আমি ড্যাব, ড্যাব করে তার দিকে তাকাইছিলাম। আমার মনে হচ্ছিল সে আমার অনেক পরিচিত। তাকে হয়তো আমি অনেক দিন যাবৎ চিনি, বা তার মুখটা কোথায় দেখেছি এটা আমি মনে করতে পারছিলাম না। বাট খুব পরিচিত লাগতেছিল। আর তার থেকে আমি চোখই সরাইতে পারতেছিলাম না। তো আমি বেশ কিছুক্ষণ তার দিকে তাকায় থাকলাম। তো স্যার হচ্ছে সে দেখলো কাগজপত্র। দেখার পরে হচ্ছে সে বলল যে নামের জায়গায় কিছু ভুল আছে, এগুলো ঠিক করতে হবে। তখন প্রিন্সিপাল স্যার আমাকে জিজ্ঞেস করলো আমার নাম, যে, "তো এই মেয়ে তোমার নাম কী?" তাদের সামনে হয়তোবা স্যার বারবার এই মেয়ে বলতে চাচ্ছিল না। তো আমি বললাম, "আমার নাম রিক্তা ইসলাম মায়া।" তখন হচ্ছে যে ফাউন্ডার স্যারদের মধ্যে যেই বয়স্ক যেই লোকটা ছিলেন, উনি হচ্ছে আমাকে জিজ্ঞেস করলেন, "তোমার কথা শুনে তো মনে হয় না তুমি চট্টগ্রামের। তোমার কোন জেলার মেয়ে তুমি?" তখন আমি বললাম যে, "স্যার আমি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার।" তখন সে বলল যে, "ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে ঝগড়া-টগড়া করতে পারো? ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো প্রচুর ঝগড়াঝাটি করতে পারে।" এরকম। তো আমি তেমন কিছু বলি নাই। তখন সে বলল, "এই যে দেখতেছো আমার নাতি খুব মারামারি করতে খুব দক্ষ। সে হচ্ছে কথার আগে তার হাত চলে। তো তুমি যদি তোমার কথায় আমার নাতিকে হারাইতে পারো তাইলে বুঝবো তুমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে।" তো সে আমাকে এরকমভাবে বলছে, আমিও কিছু ৭-৫ না ভেবে আমি মাথা ঝুলাইছি যে হ্যাঁ, আমি পারবো তার নাতিকে হারাইতে। তখন বয়স্ক লোকটি হচ্ছে আমাকে বলতেছে যে, "সাবাস, এই না হলে ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে তুমি?" বৃদ্ধ লোকটা যখন আমাকে এই কথাটা বলতেছিল, তাকে কথাটা পুরা করতে না দিয়ে যুবক ছেলেটি গম্ভীর গলায় আমার উদ্দেশ্যে বলল, "আউট।" আমি চমকায় ওইটা তাকাইলাম যে মানে কি? এই লোক আমাকে এইভাবে কথা বলল কেন? কিন্তু
আমি তো এখানে দাঁড়ায় থাকতে চাই না, তার দাদা আমাকে দাঁড়া করে আমার সাথে কথা বলতেছে, এই জন্যই তো আমি দাঁড়ায় আছি। তো অনেক লজ্জা লাগলো এবং অনেক অপমান হইলাম। যাই হোক, তো ওনার যে দাদা ছিল ওই যুবক লোকটার, সে হচ্ছে বলল যে রিদ, বিহেভ ইয়োরসেলফ। তো আমি জানতে পারলাম তার নাম হচ্ছে রিদ। তো সে যখন বলল রিদ, বিহেভ ইয়োরসেলফ, তো এটা বলার পরেও সে আবার তার দাদা ভাইয়ের কথা উপেক্ষা করেই আমাকে আবার বলল শক্ত গলায়, আই সেড গেট আউট। আর দাঁড়ালাম না, অপমানে বিনীত, মানে আমার একদম চোখ দিয়ে পানি চলে আসতেছে। তখন প্রিন্সিপাল স্যারকে বলে যে আমি সুলতানা ম্যামকে দিয়ে আসতেছি বলে আমি ওখান থেকে চলে আসলাম। তো আমার এত দুঃখ লাগতেছিল, এত কান্না আসতেছিল, আমি আর কোনো কথাবার্তা না বলেই ম্যাডামের কাছে ফাইলগুলো দিয়ে চলে আসছি। তো ম্যাডামের কাছে যে আমার ব্যাগ ছিল, জুয়ের ব্যাগ ছিল, তারপরে ফোন ছিল, সেগুলো আনতে আর আমার মনে নেই ওইখান থেকে দুঃখে কষ্টে, পরে অবশ্য সেগুলো নিয়ে নিয়েছিলাম। তো দুঃখে কষ্টে আবার কি করব, গিয়ে বসলাম স্টেজে। এত পরিমাণ গরম ছিল, মানে গরমে ঘেমে একদম সবার নাজেহাল অবস্থা। তো ভিআইপিদের জন্য তো স্টেজে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে খুব ভালোভাবে, বাট স্টুডেন্টদের জন্য ওইরকম কোনো মানে বিশেষ কোনো ব্যবস্থা করা হয় নাই। তো বিশেষ অতিথিরা যেহেতু আসছে, তারা স্টেজে আসবে, অনুষ্ঠান শেষ হবে, ততক্ষণ তো বসে থাকতেই হবে। তো সকলেই হচ্ছে স্টেজে আসলো, তখন স্টেজের দিকে চোখ দিল। তো আমাদের এখানে আসার পরে চট্টগ্রামের নতুন এক বান্ধবী হয়েছে, তার কাছ থেকে আমি জানতে পারলাম যে ওই বৃদ্ধ লোকটার নাম ছিল আরাফ খান, ওনার ছেলে নিহাল খান এবং ওনার ছেলে রিদ খান। তো তারা সবাই হচ্ছে সারিবদ্ধভাবে স্টেজে উঠে বসলেন। তো চট্টগ্রামের মানুষের খবর ও তো খুব ভালো করে জানবে, আমি যেহেতু নতুন, এই জন্য আমরা কাউকে চিনতাম না ওইরকমভাবে। এরপরে আমি শ্রেয়ার কাছ থেকে রিদ খানের সম্বন্ধে জানলাম। চট্টগ্রামের মানে পরিবার, অর্ধেক পরিবার রিদ খানের সেটা থাকে হচ্ছে চট্টগ্রামে, আর বাকি অর্ধেক থাকে ঢাকাতে। রিদ খানের বাবা মা হচ্ছে দুইজন একসাথে থাকেন না। রিদ খান হচ্ছে ওনার বাবা থাকেন চট্টগ্রামে, ওনার মা থাকেন ঢাকাতে, আর তাদের পরিবার হচ্ছে তারা বাপদাদারা মানে বংশগতভাবেই তারা রাজনীতি করেন। সেই ব্রিটিশ আমল থেকে রাজনৈতিক খাতায় নাম তাদের। বর্তমানে রিদ খান এই কলেজের ফাংশনে অ্যাটেন্ড করার মূল উদ্দেশ্য হলো বাপদাদাকে রাজনৈতিক বিষয়ে সমর্থন করা। রিদ খানের বাবা নিহাল খান বর্তমানে চট্টগ্রাম সদরের মন্ত্রী, জাতীয় সংসদ সদস্যের আসনপ্রাপ্ত নেতা হওয়ার তিনি চট্টগ্রামে থাকেন বাবা আরাফ খান ও বাকি পরিবার নিয়ে। রিদ খান ঢাকা থাকেন তার মায়ের সাথে, এবং রিদ খানের যে ছোট ভাই সে থাকে লন্ডন। তো আমি হচ্ছে রিদ খানকে দেখার পরে আমার মাথায় একটা কথাই বারবার ঘুরতেছিল, এত সুন্দর লোক, তার মধ্যে এত টাকা পয়সাওয়ালা, তার মধ্যে হচ্ছে এমপির ছেলে, তাহলে হচ্ছে রিদ খানের কয়টা গার্লফ্রেন্ড থাকতে পারে? 100 গার্লফ্রেন্ড তো তার হইবই। মানে আমি তাকে নিয়ে এই চিন্তা করতেছিলাম, আমার মাথায় সবসময় তাকে নিয়ে সব নেগেটিভ চিন্তা আসতেছিল। তো অনুষ্ঠান শেষ হলো, তারপর আমি হচ্ছে ম্যামের কাছ থেকে আমার ফোন টোন নিয়ে চলে আসলাম। আমি যখন ফোনটা আনতে গেলাম, যে আমার জুয়ের ফোনটা যে ছিল ইসের কাছে, জুয়ের ফোনটা না, এটা আরিফ ভাইয়ের ফোন, আমরা নিয়ে আসছিলাম ছবি তোলার জন্য। তো ফোনটা তো নিয়ে যেতেই হবে, আর ব্যাগ এগুলো সব তো ম্যামের রুমে। তো যখন ওই রুমে গেলাম, যাওয়ার পরে দেখতেছি ওই রুমে রিদ খান বসে আছে। তো তখন আমি তাকে দেখে খুব হাঁসফাঁস করলাম যে কি বলবো, কি করব। তখন ম্যাম আমাকে জিজ্ঞেস করলো কী চাই। সে যে তখন আমাকে দেখেছিল সেটা ভুলে গেছে। তো আমি বললাম, ম্যাম আপনার কাছে তো ফোনটা রেখে গেছিলাম। তো আমি যখন গেলাম, রিদ খান একবার আমার দিকে মানে মাথা তুলে তাকালো, তারপরে সে তার কাজ করতেছে। তো আমি বললাম যে ম্যাম আপনার যে আমার ব্যাগটার ফোনটা। তো ম্যাম বললো, হ্যাঁ হ্যাঁ তোমার ফোনটা তো ছিল, আমি হারুনের কাছে রেখে আসছি, তুমি টিচার্স রুমে গেলে পেয়ে যাবা, এরকম হচ্ছে ম্যাম আমাকে বলল। তো আমি আর কি বলবো, নিজের এ কথা শুনে বের হয়ে যাচ্ছিলাম, তখনই রিদ খানের গম্ভীর গলায় শুনতে পেলাম সে জিজ্ঞেস করলো, আপনি খেয়েছেন? তো আমি খুব চমকে গেলাম, একজন অপরিচিত মানুষ, কথা নাই বার্তা নাই, সে আমাকে জিজ্ঞেস করছে যে আমি খেয়েছি কি না। তো আমিও উত্তর দিলাম, খুব আস্তে করে উত্তর দিলাম যে না স্যার, খাই নাই। আমার উত্তরের সাথে তৎক্ষণাৎ আরও একটু উত্তর এলো আমার কানে পাশ থেকে, সুলতানা ম্যাডামের। মানে রিদ খান সুলতানা ম্যাডামকে জিজ্ঞেস করছেন সে খেয়েছেন কিনা, আর আমি বোকার মতো সেখানে উত্তর দিয়ে দিলাম। তো ব্যাপারটা কেমন হয়ে গেল। তো জীবনে মনে হয় এর আগে কোনোদিন আমি এত লজ্জা কোনোদিন পাই নাই, যে আরেকজনকে মানে প্রশ্ন করছে, সেই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিছি, তার মধ্যে আবার খাবার কথা জিজ্ঞেস করতেছে। তো লজ্জায় খুব মানে আমি ওই জায়গাতে দাঁড়াইছিলাম, আমি যে ওখান থেকে চলে যাব সেটাও আমার মনে ছিল না। তো ম্যামকে হচ্ছে রিদ খান বলতেছিল যে আপাতত ম্যাডাম আপনার কাজ এখানে শেষ, তো আপনি খাওয়া দাওয়া করে নেন। তো ম্যাডাম হচ্ছে রিদ খানকে কিছু বলতে চাইলো, কিন্তু সে তো কারো কথা শুনবে না। তখন ম্যামকে থামিয়ে দিয়ে সে বলল আপনি আসতে পারেন।
তো আমি মানে চলে যেতে গিয়েও দাঁড়ায় দাঁড়ায় তাদের কথা শুনছিলাম। এটা না আমার মানে খেয়াল ছিল না যে আমি তাদের কথা শুনতেছি। তো হুট করে আমার মনে হলো, আরে আমি তো দাঁড়ায় দাঁড়ায় কথা শুনতেছি। তার মানে কি আরও লজ্জার বিষয়টা। তো ম্যাডাম চলে যাচ্ছে, আমি হচ্ছে ম্যাডামের পেছন পেছন চলে যাচ্ছিলাম যে আমিও চলে যাই। তখন হচ্ছে পেছন থেকেই শক্ত গলায় একদম হৃদ খান ডাক দিল, আপনি থাকুন মিস। তো আমি ভাবলাম মনে হয় মিসকেই বলতেছে, এবার কি আর আমাকে বলবে। তো আমি আবার চলে যাচ্ছিলাম। তো আমি যখন দাঁড়ালাম না, চলে যাচ্ছিলাম, তখন খুব শক্ত গলায় আমাকে হচ্ছে আবার ধমক দিয়ে সে বলল যে, এই মেয়ে, তোমাকে থাকতে বলছি না, ওয়েট করো। তো আমি ধমক খেয়ে সাংঘাতিক চমকে গেলাম। লোকটা কি সুবিধার নয়, সাংঘাতিক অসুবিধার মানুষ মনে হইতেছে আমার কাছে। আমি হচ্ছে মনে মনে তাকে 2-400 গালি দিলাম যে লোকটা কী পরিমাণ বেয়াদব, প্রিন্সিপাল স্যারের রুমে একবার আমাকে অপমান করলো, আবার সেইখানে এসে এইখানেও আমার সাথে অপমান করতেছে। কিন্তু আমি এতটা নার্ভাস ছিলাম যে আমার হাত গলা টলা তো মানে একদম শুকায় যাচ্ছিলো, তার সাথে কথা বলবো এটা আমি পারতেছিলাম না। তো আমি পেছনে ঘুরলাম, ঘুরে জিজ্ঞেস করলাম, জি আমাকে বলছেন? ততক্ষণে সে হচ্ছে শক্ত গলার উত্তর এলো হৃদ খানের, ইয়েস ইউ কাম হেয়ার। তো ছেড়ে রাখা শাড়ির আঁচলটা আমি একদম হাতের মুঠোর মধ্যে পেঁচাইতে পেঁচাইতে গেলাম হৃদ খানের সামনে। হৃদ খান আমাকে জিজ্ঞেস করলো, মিস অর মিসেস? তো হৃদ খানের কথায় আমি হচ্ছে কিছুই বুঝি নাই। সে আমাকে ম্যারিড না আনম্যারিড জিজ্ঞেস করছে, সেটা আমি বুঝি না। আমি বললাম হুম। তো সে আবার জিজ্ঞেস করলো, ম্যারিড না আনম্যারিড? তো আমি বললাম জি আনম্যারিড। তখন বলে, জি মানে সিঙ্গেল না? তো হৃদ খানের কপাল কুঁচকে গেল, দেখলাম সে মানে যাই হোক, সে অনেক মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে জানায়, বুঝতে পারছে সে আমি হচ্ছে আনম্যারিড। তো কথায় কথায় হৃদ খান হচ্ছে চেয়ার থেকে উঠে এসে, যে পাশে আরেকটা ছেলে ছিল যে আসিফ, ওকে ডিঙ্গিয়ে এসে টেবিলের সাথে হেলান দিয়ে আমাকে জিজ্ঞেস করতেছে, আপনি সিঙ্গেল কেন? মানে এটা কেমন কথা, আমি সিঙ্গেল কেন, এটা আমি কীভাবে বলবো, এটার আমি কি উত্তর দিব এই লোককে? এসব কেমন আজে বাজে প্রশ্ন করতেছে। তো আমি কি উত্তর দিব খুঁজে না পেয়ে আমি বললাম এমনি সিঙ্গেল। তখন আমার উত্তরটা হয়তো বেচারার পছন্দ হয় নাই, জানি না। সে আমাকে জিজ্ঞেস করলো, বিবাহিত অবিবাহিত মেয়েদের চেনার উপায় কি মিস? সবাই দেখতে কেমন একই লাগে? আমি আর কি বলবো, মানে এমন আজব আজব প্রশ্ন সে আমাকে করতেছে। তখন সে আমাকে বলল, আপনি হয়তো বা সত্যি বলছেন, মেয়েরা আজকাল তো বিবাহিত হয়েও অবিবাহিত বলে, কখন সিঙ্গেল হয় কখন মিঙ্গেল হয় এটা বলা যায় না। যাই হোক, তো আপনি হয়তো সত্যি বলছেন আপনি সিঙ্গেল, তবে আমার মিঙ্গেল প্রতারক একজন বিবাহিতা মহিলা চাই, আপনি শুনুন। তাই আমার আপনার প্রয়োজন নেই, আপনি আসুন। মানে কী কথা বলতেছে না বলতেছে কিছুই তো বুঝতেছি না। তার মধ্যে প্রথমে তো ডেকে দাঁড় করায়, তারপর আবার বের করে দেয়, কথায় কথায় আউট বলে, মানে কি হচ্ছেটা কি আমার সাথে? আমি হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় তো মনে মনে এক তো তাকে গালি দিতেছিলাম, আর ভাবতেছিলাম যে এই লোকটাকে প্রথম দেখে আমি এত ভালো ভেবেছিলাম, তো সে নাকি কোনো বিবাহিত মহিলার খোঁজ করতেছে। সে কি পরকীয়া করার জন্য দিন শেষে বিবাহিত মহিলা খুঁজতেছে? আমার মাথায় এসব কথাবার্তা আসতেছিল যে মনে হয় পাগল ছাগল হবে, বা নিজেও 100টা প্রেম করে তো আরও 2-1টা বিবাহিত মহিলার সাথে প্রেম করবে বা পরকীয়া করবে, এরকম কিছু হাবিজাবি চিন্তা করতেছিলাম ওখানে দাঁড়ায় দাঁড়ায়। মানে ওনাকে খুব নোংরা লাগতেছিল আমার কাছে, আর হচ্ছে খুব বাজেভাবে ওনাকে গালাগালি করতেছিলাম যে অবশ্যই এই লোকের ক্যারেক্টারের সমস্যা আছে। আমি তার ক্যারেক্টার নিয়ে চিন্তা ভাবনা করতে যখন বিফোর মানে ওই সময়টাতেই ধ্যান ভাঙলো আবার হৃদ খানের প্রশ্নে, নাম কি? তো হৃদ খানের এই প্রশ্নে আমি অসন্তুষ্ট হইলাম, কারণ এর আগে প্রিন্সিপাল স্যারের রুমে আমি তো আমার নাম বলে আসছি, তো সে যেহেতু নামটা শোনে নাই, তো আমি হচ্ছে জিজ্ঞেস করলাম, জি আমার? তো বলতেছে, আপনি ছাড়া কি আশেপাশে কেউ আর আছে? তো আমিও বললাম যে ঠিকই তো, আমি ছাড়া তো এখানে কেউ নাই। তো যাই হোক, তারপরে আমি আর দেখলাম যে একবার আমার নামটা তো আমি বলেছি, সে যেহেতু শোনে নাই, তাহলে আমিও মানে আমার একটা সন্দেহ ছিল যে নামটা মনে হয় সে শুনছে, শুনেও না শোনার ভান করছে। এই জন্য আমি হচ্ছে আমার নামটা ভাবলাম যে আমি একটা মিথ্যা নাম বলি, তাইলে দেখি সে বলতে পারবে যে তোমার নাম ওইটা। তো এইটাই আমার ছোট মাথায় যত আর কি আবল তাবল কথা আসে, তো আমি হচ্ছে চট করে একটা মিথ্যা নাম বলে ফেলি, আমার নাম ইস্টার জাহান। নামটা বলেই ভয়ে ভয়ে তাকাইলাম হৃদ খানের দিকে, যদি মিথ্যা নাম বলার অপরাধে আবার আমাকে ধমক দেয় সেই ভয়ে। কিন্তু না, সে আপাতত মানে তেমন কিছুই করলো না, বরং স্বাভাবিক দৃষ্টিতে আমার দিকে তাকায় থাকলো কিছুক্ষণ, যেন উনি কোনো কিছুর হিসাব মেলাচ্ছে আমার উত্তরে। তো যাই হোক, তা সে এভাবে কিছুক্ষণ তাকায় থেকে তারপরে আপনার বলল যে আপনার হৃদ খান আমাকে বলল নামটা সুন্দর, তবে আমার পছন্দ হয় নাই, আউট। মানে কি, মানে আমার নাম সুন্দর তার পছন্দ হয় না, এই জন্য সে এবারও আমাকে বের করে দিল রুম থেকে। তারপরে হচ্ছে আর কি করব, তখন আমি মাথা নিচু করে চিন্তা করলাম রুম থেকে বের হয়ে যাব। তো আমি যখন রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য মানে পা বাড়ালাম, তখনই হচ্ছে হৃদ খানের পেছন থেকে আমি আবার হৃদ খানের মিশ্রিত স্বর শুনলাম। তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা মিস, ব্রাহ্মণবাড়িয়ার সব মেয়েরাই কি বেয়াদব, প্রতারক, পলাতক হয়, নাকি ভালো মেয়েও পাওয়া যায় ব্রাহ্মণবাড়িয়ায়?
মানে একটা ধৈর্যের তো মানুষের সীমা থাকে। সে আমাকে মানে দেখা হয়েছে পর থেকে তো অপমান করতেছে, কথায় কথায় বলতেছে আউট আউট। তার মধ্যে হচ্ছে এখন আবার সে মানে পুরো ব্রাহ্মণবাড়িয়ার মেয়েদের উপরে না আঙুল তুলতেছে যে ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, তো তুমি তো ঝগড়াটে হবা, বেয়াদব হবা, এগুলো সে আমাকে বলতেছে। তাহলে তো এখন যদি আমি হচ্ছে তাকে উত্তর দিতে যাই বা কথা বলি, তখন তো আবার বদনাম হয়ে যাবে, সবাই বলবে এই তো তুমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে বলে এত ঝগড়াটে উত্তর দিতেছো কথায় কথায়। তাই আর কিছু না বলে দুঃখে কষ্টে রাগ অভিমান চাপা নিয়ে একদম হনহন করে রুম থেকে বের হয়ে চলে গেলাম। তো ওই দিন আর দুঃখে কষ্ট নিয়ে বাড়িতে চলে আসলাম কান্নাকাটি করতে করতে। তারপরে পরদিনের ঘটনা, তো পরদিন আবার কলেজ গেলাম। বেশ কিছুদিন হলো কোচিংয়ের একজন সিনিয়র ভাই সে আমাকে প্রপোজ করতেছে। তো সে প্রায়ই আমাকে প্রপোজ করে, কিন্তু আমি তো তার ডাকে সাড়া দিব না, যেহেতু আমি হচ্ছে বিবাহিত। আমি তো জানি আমি বিবাহিত না। তো আজকে দেখলাম হঠাৎই ব্যাগে যখন হাত দিলাম আইসক্রিম কিনবো বলে টাকা বের করতে গিয়ে দেখি ব্যাগে একটা প্রেমপত্র আর সাথে 2টা লাল গোলাপ। তো সেটা বের করে হাতে নিয়ে নিয়ে ঘুরতেছি, কোচিং শেষ করে বাসায় যাওয়ার জন্য হাঁটতেছি। তখন জুই আমাকে বেশ কিছুক্ষণ ধরে জিজ্ঞেস করতেছে যে এগুলো কোথায় পেলি, কে দিল তোকে। তো আমি আর ওকে কিছু বলতেছিলাম না। তো ও বলতেছে যে তুই মনে হয় লুকায় লুকায় কারোর সাথে প্রেম করতেছিস, না হলে হচ্ছে তুই এগুলো তোর কাছে কোত্থেকে আসলো। তখন আমি ওকে বললাম যে প্রেম করার ভাগ্য আমার নাই রে জুই, আমার জন্য প্রেমটা হারাম হয়ে গেছে এক অচেনা হালাল পুরুষের জন্য। তো আমি খুব ভারী ভারী করে কথাগুলো বললাম, তো যেটা জুইয়ের মাথার উপর দিয়ে গেল। সে ওরকমভাবে কিছু বলল না। তো আমিও আর ওইরকমভাবে আর কোনো কিছু করলাম না। তো ওই আমাকে জিজ্ঞেস করলো জুই যে তুই কি কারোর সাথে প্রেম করতেছিস। তো আমি বললাম আর না, আমি কার সাথে প্রেম করবো, এগুলো হচ্ছে কোচিংয়ের রাকিব ভাইয়া দিয়েছে। তো আমি নিতে চাইনি, সে খানিকটা জোর করেই দিয়ে গেছে। আমি যখন রাকিব ভাইয়ের নাম বললাম, এটা শুনে জুই খুব অবাক হইলো। বললো যে আরে রাকিব ভাই তো ক্লাসের সবচেয়ে মানে হ্যান্ডসাম ছেলে, সবাই তাকে পছন্দ করে, সব মেয়েরা চায় হচ্ছে সে সবাইকে প্রপোজ করুক, বাট তোকে প্রপোজ করছে তুই ফিরাই দিলি কেন এত সুন্দর ছেলেকে। তো আমি বললাম যে সুন্দর ছেলে বলেই তো না করে দিছি, বেশি সুন্দর ছেলে হইলে তো আবার আমার হজম হইব না, তখন হইতাছে গিয়া আমাকে দাম দিব না, সে হচ্ছে নিজে সুন্দর এই অহংকারে মরে যাইব, এই জন্য সুন্দর ছেলের সাথে প্রেম টেম করা যাবে না। এগুলো হচ্ছে আমি জুইকে বলছিলাম আর হাঁটতেছিলাম। তো জুই আমাকে বলতেছিল যে তোর হচ্ছে কপালে দেখবি একটা মোটা খাটো বয়স্ক বুড়োওয়ালা একদম টাকলা লোকের সাথে তোর হচ্ছে গিয়ে বিয়ে হবে, তুই এত সুন্দর ছেলেদেরকে মানা করতেছিস। তো আমি হচ্ছে ওকে বললাম আমার জামাই কত লম্বা জানিস, আমি তার কাঁধের সমান হই, এত লম্বা যে সে কোনো ভুঁড়িওয়ালা লোক নয়, বরং তার প্রশস্ত বডি। আমার আসছে আমার জামাইকে ভুঁড়িওয়ালা বলতে। তো এটা বলার পরে হুট করে আমার মনে হলো যে জুই তো জানে না আমার বিয়ের সম্বন্ধে। তখন আমি হচ্ছে খুব ভয় পেয়ে গেলাম যে ও যদি একবার মানে আন্দাজ করতে পারে কিছু, আমার পেট থেকে তো খুঁটে খুঁটে সব কথাও বের করে ফেলবে। তো এই কথা ভেবে আমি মানে 7-5 না ভেবেই লাগাইলাম দৌড় হচ্ছে যে রাস্তা দিয়ে দৌড়ানো শুরু করলাম, যাতে ও হচ্ছে আমাকে এই কথাগুলো ভুলে যায় বা আমাকে মানে চাপে না ফেলতে পারে যে কী বলছিস না বলছিস। তো এরকম করতে করতে একদম দৌড়াতে দৌড়াতে হুট করে গিয়ে কারোর সাথে ধাক্কা খেয়ে কারো গায়ের উপরে পড়লাম ধপাস করে। তো বলতে গেলে ছোটোখাটো একটা বাংলা সিনেমার মানে সিন হয়ে গেল, আমি নিচে সে উপরে, আহা কী দৃশ্য। তবে আমার কাছে বিষয়টি বেশ রোমান্টিক না হলেও সামনের মানুষটার রেগে যাওয়ার মতো যথেষ্ট মজার ছিল সিনটা। আসলে ধাক্কা বললে ভুল হবে, আমি দৌড়াতে দৌড়াতে লোকটার পিঠের উপরে পড়ে যাই। এতটুকুতে আমার সিন শেষ হয়নি, তারপর যেটা হয়েছিল সেটা আরও করুণ। লোকটার পিঠে আমি পড়ে নিজেকে বাঁচাতে তৎক্ষণাৎ শক্ত মুঠোয় পিছনের থেকে লোকটার কলার আঁকড়ে ধরতে চাইলে ঘটে হিতে বিপরীত। লোকটার পেছনের পাঞ্জাবি ছিঁড়ে লোকটা সমেত একদম ধপাস করে রাস্তায় পড়ে গেলাম। তখনই নিচে পড়ে কোমরের ব্যথা পেয়ে মা গো বলে মৃদু চিৎকার করে পাশে তাকাতেই দেখলাম একটা দামি আইফোন আমার হাতের কাছে রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে। মোবাইলের ডিসপ্লের যা অবস্থা, এই ফোন ইহকালে ঠিক হবে বলে আর মনে হয় না। আমি ভাঙা ফোনের দিকে তাকিয়ে আফসোস করার আগেই শোনা গেল কারো রাগান্বিত স্বর, হোয়াট দ্য হেল। চমকে ওঠার মতো সামনে তাকাতে আতঙ্কে উঠলাম। তো আমি তাকাতেই দেখলাম যে এই লোকটা তো পরিচিত, এই লোককে তো আমি চিনি। সোজা একবারে কলেজের ভিপির ছেলের গায়ে গিয়ে পড়তে হইলো আমার, তাও আবার তার আইফোন ভেঙে দিলাম। শেষমেশ আমি আতঙ্কে একদম আমার বুকের মধ্যে তো ঢিপ ঢিপ করতেছিল, তখন আমার ভয়টা বাড়িয়ে দিল হৃদ খানের চাপা গর্জন, ইউ স্টুপিড। আমার উপর থেকে উঠে দাঁড়াতে গিয়ে যখন ওনার পাঞ্জাবিতে টান খেলো, তখনই চাপা গর্জনে এই কথাটা বললেন তিনি। আমি ভয়ে এবার সত্যি সত্যি আমার কাঁদতে ইচ্ছা করলো, তারপরও নিজেকে থামিয়ে রাখলাম যে কাঁদা তো যাবে না, এখানে অন্যায়টা যেহেতু আমার। তো যাই হোক, অল্প একটু দেখে বুঝতে পারলো ওনার পাঞ্জাবি শেষ। সাদা পাঞ্জাবিটা পিঠ থেকে ছিঁড়ে কোমরে নেমে এসেছে। লোকটা চাপার আগে চিপিয়ে চিপিয়ে বলল, স্টুপিড গেট আপ।
নয়তো গাড়ির চাকার সঙ্গে বেঁধে সোজা থানায় নিয়ে যাব। আরে বাবা, এটা কেমন হুমকি! একদম আমার গায়ের হাড় হিম হয়ে আসলো। একটু ফেলে দেওয়ার জন্য, একটু পাঞ্জাবি ছেঁড়ার জন্য সে আমাকে পুলিশে দিয়ে দিবে, এটা কেমন কথা! আমি দিক দিশা না দেখে উঠে বসলাম। বসার পরে হচ্ছে একদম নিচু স্বরে অপরাধীর মতো হচ্ছে রিত খানের দিকে তাকাইয়া বললাম যে, "সরি স্যার, আমি ইচ্ছা করে কিছু করিনি, ভুল হয়ে গেছে, মাফ করে দিন।" তো কথাটা মানে বলে আমি তার আশা করছিলাম যে আচ্ছা ঠিক আছে, রিত খান এরকম কিছু একটা বলবে। বাট তার দৃষ্টিতে এত পরিমাণ বিরক্ত ছিল আমার প্রতি। তো এই জিনিস করতে, করতে মানে সে আমার দিকে তাকায় থাকতে হঠাৎ দেখলাম যে সে নিচু হইয়া নিচ থেকে আমার পায়ের সামনে থেকে কিছু উঠাইলো। তখনই আভাস পাইলাম যে সে তার ফোনটা উঠাইতেছে। তো ১ম এ ভাবলাম হয়তো আমার বইয়ের ব্যাগটা সে আমাকে তুইলা দিব। পরে দেখি না, সে তার ফোন উঠাইতেছে। তো রিত খানকে নিয়ে এই ধরনের চিন্তাভাবনা করাও তো আমার মানে একটা বোকামি হবে, সে আমার ব্যাগ উঠাই দিবে। নিচ থেকে যখন সে রিত খান তার ফোনের সাথে, সাথে আমার হচ্ছে গিয়ে সেই চিঠিটা আর ফুলটা ওঠালো, তখন আমি তো দেখলাম আমি খুব ভয় পেয়ে গেলাম এবং খুব হাঁসফাঁস করতে লাগলাম এবং বললাম যে, "এটা আমার স্যার, আমাকে দিন। এটা আমার ছিল।" তো বলতেছে, "ছিল মানে? ছিল হলে তো অতীতে হয়ে গেছে। এখন এটা তোমার ছিল, এখন এটা আমার।" তো আমি হচ্ছে কি বলবো? তো আমি বললাম যে, "স্যার, এটা হচ্ছে আমার চিঠি।" বলল, "তোমার চিঠি না তো, এটা আমি নিচে কুড়ায় পাইছি, এখন এটা আমার হয়ে গেছে।" তো আমি বারবার তাকে ২-৩ বার বললাম যে, "এটা আমার চিঠি।" আবার সেই সেম সে আমাকে বলল, "আউট।" তো আমি আবার হতভম্ব হয়ে তার দিকে তাকায়া বললাম যে, "মানে?" তখন সে আমাকে আবার বলল, "আউট।" এখানে রাস্তায় এতগুলো মানুষের সামনে সে আমাকে মানে আবার অপমান করে দিল। তো রিত খানের ধমকে আমি খুব শক্ত হয়ে দাঁড়ালাম। মানে রাস্তা থেকে আউট হয়ে আমি কই যাব? এর মাঝে রিত খান গোলাপ দুটো দলা মোচড়া করে ডাস্টবিনে ফেলে দিয়ে চিঠিটা নিজের কাছে রেখে দিল। হাতের ঘড়িটার দিকে এক পলক সময় দেখে দায়সারা উত্তরে আমাকে বললেন, "এটাই শেষ। নেক্সট টাইমে আমার চোখের সামনে পড়বেন না মিস। কথার অমান্য করলে আপনার জীবন কিন্তু শেষ।" মানে এটা কোনো কথা? আমি কি ইচ্ছাকৃত কিছু ঘটাইছি? আমি ওনার গায়ের উপরে পড়ে গেছি, এটা কি আমার দোষ? আর একটু গায়ের উপরে পড়ে যাওয়ার জন্য কি উনি আমার জীবন শেষ করে দিবে? এটা আবার ওনার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, তাই না? যাই হোক, হ্যাঁ, তো আমি আবার হচ্ছে তাকে প্রশ্ন করলাম, যদি দেখা হয় তো? আমার হঠাৎ এই প্রশ্নে উনার মধ্যে হালকা পরিবর্তন ঘটলো। বেশ সিরিয়াস গলায় বলল, "মরার ইচ্ছা থাকলে আবার আসবেন। অপরিচিত কাউকে যে এমনভাবে হুমকি দেওয়া যায় আমার জানা ছিল না।" ভয়াতুর মুখে নিভে যাওয়া গলায় আস্তে করে বললাম, "আপনি আমার সঙ্গে এমন করেন কেন? আমি তো ইচ্ছে করে আপনার ফোন ভাঙিনি। মাত্র বলতে চাইছিলাম যে এটা আমার ভুল হয়ে গেছে।" তখন সে আমাকে আবার বলল, "আউট।" লোকটা ফের বলল, "আউট।" আবারও অপমান। এবার তো আমি ওনার রুমে নেই, রাস্তায় দাঁড়িয়ে আছি। রাস্তা থেকে আউট হয়ে কোথায় যাব? আকাশে? অপমান সহ্য করতে না পেরে বলে ফেললাম, "অপরিচিত মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়, জানেন না?" আপনার কথায় যেন মানে আমার কথায় সে খুব রাগ হয়ে গেল। একদম মেজাজ টেজাজ দেখায় আমাকে বললে, "জ্ঞান দিতে বলিনি। আপনার শুকরিয়া আদায় করা দরকার। আপনি আমার পরিচিত কেউ নন। নয়তো যে ডানা মেলে রাস্তায় উড়ে বেড়াচ্ছেন, সেই ডানার পাখনাগুলো কবেই ছাঁটা হয়ে যেত। নাও আউট।" লোকটার রাগান্বিত মেজাজে ভয়ে সিঁটিয়ে গেলাম আমি। কি সাংঘাতিক দেখায় লোকটাকে, রেগে গেলে আর কিছু বলার সাহস পেলাম না। ব্যাগ নিয়ে যে ব্যাগে দৌড়ে এসেছিলাম, সেই ব্যাগে দৌড়ে আবার পালিয়ে গেলাম। জীবন বেঁচে থাকলে সজ্ঞানে কখনো লোকটার সম্মুখীন হব না। অসভ্য নেতা যেন কোথাকার। এখানে হচ্ছে রিত খানের গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। সে ওইখানে দাঁড়ানো ছিল। তো রিত খানের যে ফোনটা ভেঙে গেছে সেটা নিয়ে এমন না যে রিত খানের তেমন কোনো কষ্ট নেই। বাট যখন সে মায়াকে দেখে তখন সে একদম এলোমেলো হয়ে যায়। তার কাছে মনে হয় এই মেয়েটা তার কাছে খুব পরিচিত। সে বলতে চায় একটা, সে ফোনের জন্য রিঅ্যাক্ট করতো মায়ার সাথে। বাট সেখানে হচ্ছে সে মায়ার চিঠির জন্য মায়াকে রিঅ্যাক্ট করে দিল। তো এটা নিয়ে হচ্ছে রিত খানও চিন্তায় পড়ে গেল যে এটা আমার সাথে কী হয়েছে। তো তার কাছে মনে হইতেছিল যে মায়ার ভয়েসটা খুবই পরিচিত কারো একজনের, বা মুখটা খুব ঝাপসা কারো মুখের, হচ্ছে পরিচিত কোনো মুখ এরকম তার মনে হচ্ছিল। তো তার বারবার তার বউয়ের নামটা মনে হচ্ছিল। তো তার বউয়ের নাম যেহেতু রিক্তা ইসলাম, মায়া, বাড়িও ব্রাহ্মণবাড়িয়া, ব্যাস এতটুকুই তো তার জানা ছিল, এর বেশি তো সে কিছু জানতো না। তো এই জন্য সে হচ্ছে মায়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শুনে সে একটু মানে আশা জাগছিল যে হয়তো বা মায়া হচ্ছে তার হারিয়ে যাওয়া বউটা হইতে পারে। এই জন্য ফাংশনে মূলত সে যখন ওই যে অনুষ্ঠানের মধ্যে মায়ার সাথে দ্বিতীয়বার যে দেখা করলো, ইচ্ছে করে হচ্ছে সে মায়ার সাথে সামনাসামনি দেখা করছে এবং নাম জানতে চাইছে। তখন মায়া কী করছে, সে হচ্ছে তার নাম মিথ্যে বলে দিছে, ইশরাত জাহান। তো ওইখান থেকে তার মানে সন্দেহ দূর হয়ে গেছে যে মায়া হয়তো বা তার বউ না। যদিও মেয়েটা পালিয়ে যাওয়া তার বউ হতো, তাইলেই বা কী? বউকে দিয়ে তার কী দরকার? কোনো দরকার নেই। বিয়েটা সে মানেই না। এমন হঠাৎ বিয়ের ভিত্তি নেই তার কাছে।
আর সেখানে এই বেয়াদব মেয়েকে বউ হিসেবে আরও দরকার নেই, অসভ্য মেয়ে একটা। এসব হৃদের মানে এসব চিন্তা ভাবনা করতে করতেই রাস্তার মাঝে তার গাড়ি চলে আসছে তার ড্রাইভার নিয়ে। তাই এসে হচ্ছে তার যে অ্যাসিস্ট্যান্ট, হৃদের অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আসিফ। আসিফ এসে জিজ্ঞেস করলো, ভাই আপনার পাঞ্জাবি ছিল কী করে? কিছুক্ষণ আগে তো দেখলাম ভালোই ছিল। তো হৃদ আসিফের প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে নিজের বাক্যেই বলল, তোর আমার অ্যাক্সিডেন্টের কথা মনে আছে আসিফ? তো 2017-তে চট্টগ্রাম ফেরার পথে ঢাকা থেকে নরসিংদী জেলায় হয়েছিল সেটা। তো হৃদের কথায় আসিফ তৎক্ষণাৎ সম্মতি দিয়ে বলে উঠল, জি ভাই মনে আছে। আসিফের সম্মতিতে হৃদ বলল, বুঝেছিস আসিফ, সেদিন রাতে আমার একটা বিয়ে হয়েছিল, বলতে গেলে অনাকাঙ্ক্ষিত বিয়ে। আমাকে সাহায্য করছে যেই মেয়েটা, সেই মেয়েটাই নাকি আমার বউ। অসুস্থ এতটাই ছিলাম যে অসুস্থতার জন্য বউটার মুখটাও দেখতে পারি নাই, নাম পরিচয় কিচ্ছু জানি না, শুধু বউটার কণ্ঠটা একটু একটু মনে আছে। এমন মনে হচ্ছে তোর ভাবিকে একটু দেখার জন্য হলেও তার খোঁজ করা দরকার। যা তো তোর পলাতক ভাবির খোঁজ কর। অনেক তো হলো তার লুকিয়ে চুকিয়ে বেড়ানো, এবার না হয় স্বামীর মুখ দর্শন করবে সে। তো আসিফ হচ্ছে খুব হতবাক হয়ে গেল, এই কোন হৃদ ভাইকে দেখতেছে সে? হৃদ ভাই বিয়েও করে ফেলছে, এই বিষয়ে তো সে কাউকে কখনো কিছু বলে নাই। তাকে ভাই কেন বলেনি এত বড় সত্যিটা? তো এই কথা চিন্তা ভাবনা করতে করতে সর্বনাশের কান্ডি ঘটিয়ে বসিয়েছে সে, যে বিয়ে শাদী করে আছে। তাছাড়া হৃদ খানের মতো মানুষ শুধু বউয়ের মুখ দেখার জন্য এতদিন পর খোঁজ করলে এমনটাও নয়, নিশ্চিত এর পেছনে কোনো না কোনো কারণ আছে। আসিফ বলল, জি ভাই বলে সম্মতি দিয়ে সামনে ঘুরে গেল। হৃদকে আর কিছু বলার মতো সাহস পেল না, কারণ হৃদের ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করা হৃদ একদমই পছন্দ করে না। হৃদ যাকে যা বলার নিজ থেকে যতটুকু বলবে ততটুকুই শুনতে পারবে, এর বেশি একদম প্রশ্ন করা যাবে না, কারো প্রশ্ন হৃদ একদম পছন্দ করে না। তো এরপরে হৃদের আর মায়ার কি হলো সেটা আমরা নেক্সট পর্বে বলবো। উপন্যাসটা কিন্তু খুব সুন্দর, হয়তোবা মানে আমি এইভাবে বলছি একটু অকওয়ার্ড লাগছে, বাট খুবই মজা পাবা শুনলে। তো কেমন লাগলো সেটা কমেন্ট করে জানায়ও। হ্যাঁ, সবাই ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ হাফেজ। তোমরা একদম কিন্তু লাইক করতে চাও না, সবাই একটু লাইক করে দিও, এত কষ্ট করে করে ভিডিও বানাই, একটু লাইক দিলে কি হয়? হ্যাঁ।